স্টুয়ার্ট যখন নিশানা করার জন্য তার বন্দুক তুলছিল, ক্লিন আগে থেকেই সতর্ক ছিল। সে দ্রুত সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল। গুড়ুম! স্টুয়ার্ট পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রিগার চেপে ধরল। বুলেটটা এক প্রাইভেট ডিটেকটিভের গাল ঘেঁষে গিয়ে দেয়ালে লাগল। মুহূর্তের মধ্যে অন্য ডিটেকটিভরাও আতঙ্কে তাদের রিভলভার বের করে ফেলল। সবাই একে অপরের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তারা চরম শত্রু। পুরো দৃশ্যটা ভয়াবহ বিশৃঙ্খল হয়ে উঠল। তাদের মধ্যে স্টুয়ার্ট আর অন্য এক ডিটেকটিভের মুখ লাল হয়ে গিয়েছিল, তাদের রগ ফুলে উঠেছিল। তাদের চোখে ভয় আর রাগের এক অদ্ভুত মিশ্রণ জ্বলছিল, যেন তারা শয়তানে পরিণত হয়েছে। ঠিক এই সময়ে কাসলানা গর্জে উঠল, থামো! তার গলা খুব একটা জোরে ছিল না, কিন্তু তাতে এক ধরনের গাম্ভীর্য ছিল। এটা শুনে সবার শরীর কেঁপে উঠল এবং তারা অবচেতনভাবে শান্ত হয়ে গেল। এক মুহূর্তের নীরবতা নামলেও কারো মেজাজ খুব একটা ভালো হল না। ক্লিন ইতোমধ্যে অন্য পাশে গড়িয়ে গিয়ে রিভলভার হাতে উঠে দাঁড়িয়েছে। তার মাথায় হাজারটা চিন্তা ঘুরছিল। সে তার হ্যালুসিনেশন ক্ষমতা ব্যবহার করে সবাইকে শান্ত করার কথা ভাবছিল। হঠাৎ ডোরবেল বেজে উঠল। টিং ডং, টিং ডং! ডিটেকটিভরা সাথে সাথে সতর্ক হয়ে গেল এবং তাদের চোখে কিছুটা সচেতনতা ফিরে আসল। ডোরবেলের আওয়াজটা যেন তাদের মাথায় এক বালতি ঠান্ডা জল ঢেলে দিল। স্টুয়ার্ট তার হাতের রিভলভারের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি এইমাত্র কি করছিলাম? অফিসিয়াল বেন্ডাররা কি তবে ব্যবস্থা নিয়েছে? ক্লিন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং রিভলভার হাতে দরজার দিকে এগিয়ে গেল। সে হ্যান্ডেল ধরার সাথে সাথেই বাইরে থাকা লোকটির ছবি তার মাথায় ভেসে উঠল। কালো কোট আর হান্টার হ্যাট পরা এক লোক। তার কানের পাশে চুল ধূসর আর মুখটা রোগা, আইসেনগার্ড স্ট্যান্টন। ডিটেকটিভের মুখটা কিছুটা ফ্যাকাশে ছিল এবং সে তার বাম হাতটা কাঁধের কাছে ধরে রেখেছিল। সে সত্যিই ঠিক আছে। ক্লিন প্রথমে খুশি হল, কিন্তু তারপরেই সে সতর্ক হয়ে গেল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন রোসাগো কনস্টেবল সেজে তার দরজায় কড়া নেড়েছিল। ক্লিন ট্রিগারে আঙুল রেখে দরজা খুলল এবং 2 ধাপ পিছিয়ে গেল। আইসেনগার্ড স্ট্যান্টন হাসল এবং তার দিকে তাকিয়ে মাথা ঝোঁকাল। আজ দুপুরে আমার বাড়িতে আসার জন্য ধন্যবাদ, না হলে হয়তো আমি ওই শয়তানের সাথে চোর পুলিশ খেলা চালিয়ে যেতে পারতাম না। তুমি আমার জীবন বাঁচিয়েছ। এই ব্যাপার তার মানে আইসেনগার্ড স্ট্যান্টনের সাথে দেখা করার জন্য সঠিক সময়। এর মানে এটাই ছিল যে আজ দুপুরে গিয়ে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারব। ক্লিন বুঝতে পারল না সে হাসবে না কাঁদবে। সে সতর্কভাবে তাকে ভেতরে আসার পথ করে দিল। ঠিক কি হয়েছিল পরে কথা বলবো। আইসেনগার্ড নিচু স্বরে হেসে বলল, তুমি কি স্টুয়ার্ট আর অন্যদের সামনে বেন্ডারদের নিয়ে আলোচনা করতে চাও? তার মানে সে আমার সামনে খুব স্বাভাবিকভাবে বেন্ডারদের কথা বলছে? অবশ্যই। আমি ডেভিল ডগের মালিকের সাথে 10 মিনিটের বেশি টিকেছিলাম। সেটা প্রমাণ করে আমি সাধারণ কেউ নই। তাছাড়া আমি আগে বলেছিলাম ডেভিল হয়তো কোনো পশু হতে পারে। ক্লিন চুপচাপ আইসেনগার্ডের 2 ধাপ পেছনে রইল। কাসলানা আর তার সহকারী লিডিয়া মহান ডিটেকটিভকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। স্টুয়ার্ট আর অন্য ডিটেকটিভরাও অনেকটা নিশ্চিন্ত হল। তুমি কি ঠিক আছো মিস্টার স্ট্যান্টন? তারা জিজ্ঞেস করল। আইসেনগার্ড তার বাম হাতটা কিছুটা নাড়াল এবং বলল, সামান্য চোট পেয়েছি, কিন্তু খুব একটা গুরুতর নয়। ঠিক আছে, সবাই ঘাবড়াবে না। এটা দ্রুতই শেষ হয়ে যাবে। পুলিশ অন্ধকারের মধ্যেই ওই শয়তানটার জন্য অপেক্ষা করছে। এটা কি সেই সিরিয়াল কিলিংয়ের জন্য? তোমরা কি সন্দেহভাজনকে খুঁজে পেয়েছ? সে কি সাধারণ মানুষের ক্ষতি করবে? ডিটেকটিভরা পাগলের মতো প্রশ্ন করতে লাগল। আইসেনগার্ড তার ডান হাতটা তুলে ইশারা করল শান্ত হতে। চিন্তা করো না, আমি তোমাদের বিস্তারিত সব বলবো, কিন্তু তার আগে শার্লক আর কাসলানার কাছ থেকে কিছু জিনিস জানতে হবে। আমরা কয়েক মিনিটের জন্য পাশের ঘরে যাচ্ছি। তার দীর্ঘদিনের খ্যাতির কারণে ডিটেকটিভরা কোনো প্রতিবাদ ছাড়াই বসে পড়ল। তারা তখনও চিন্তিত ছিল ঠিকই, কিন্তু তাদের আগের মতো মেজাজ হারানোর সমস্যাটা আর দেখা গেল না। অ্যাক্টিভিটি রুমে ঢুকে কাঠের দরজা বন্ধ করার পর ক্লিন ঘরটার দিকে তাকিয়ে হঠাৎ কিছু একটা ভাবল। এই ধরনের পরিবেশ বায়োলজিক্যাল পয়জন বোতল ব্যবহারের জন্য একদম উপযুক্ত। ক্লিন গলা পরিষ্কার করে ঘরের জানালাটা খুলে দিল। সে তখনও আইসেনগার্ডকে পুরোপুরি বিশ্বাস করছিল না, আর কাসলানাকেও শতভাগ বিশ্বাস করার কোনো কারণ ছিল না। আইসেনগার্ড আশেপাশে তাকিয়ে ক্লিনের ইজি চেয়ারে বসে পড়ল এবং হাসল। বুড়ো হয়ে গেছি তো, তাই এভাবেই বসতে পছন্দ করি। সোফায় বসে ক্লিন আবার জিজ্ঞেস করল, মিস্টার স্ট্যান্টন, ঠিক কি হয়েছিল? আইসেনগার্ড কাসলানার দিকে তাকাল এবং বলল, আমরা সবাই ব্যান্ডার, তাই আমি সাধারণ বিষয়গুলো আর ব্যাখ্যা করব না। ব্যান্ডার? কাসলানা প্রথমে ক্লিনের দিকে, তারপর আইসেনগার্ডের দিকে অবাক হয়ে তাকাল। তার মানে আপনিও একজন বেন্ডার? ক্লিন তার চোখের দিকে তাকিয়ে ভাবল, তাহলে সেদিন সামান্য একটা ভূতের ভয়ে কেন ঘাবড়ে গিয়েছিলেন? হতে পারে তার সিকোয়েন্স প্রেতাত্মা সামলানোর জন্য উপযুক্ত নয়। আইসেনগার্ড হেসে বলল, আমি একবার 4 বছরের জন্য লেনবার্গে পড়াশোনা করতে গিয়েছিলাম। সেখানে আমি বেন্ডার জগতের সংস্পর্শে আসি এবং জ্ঞান ও
ও প্রজ্ঞার দেবতার অনুসারী হই। ব্যাকলুন্ডে ফেরার পর আমি সেনাবাহিনী, চার্চ অফ এভারনাইট এবং চার্চ অব দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছিলাম। কিন্তু আমি কখনোই আমার আসল পরিচয় প্রকাশ করার সাহস পাইনি, কারণ ম্যান্ডেটেড পানিশাররা অবশ্যই আমাকে একজন ধর্মদ্রোহী হিসেবে শেষ করে দিত। এই ব্যাপারে অন্য অফিসিয়াল সংগঠনগুলো আমাকে সরাসরি সাহায্য করত না, কারণ সেটা চার্চ অফ স্টর্মসের সাথে যুদ্ধ ঘোষণা করার সমান হতো। টাইরান্টের চার্চ বলে কথা। টাইরান্ট? ক্লিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। আইসেনগার্ড তার পাইপটা বের করল, কিন্তু সেটা ধরাল না। আমাদের চার্চে লর্ড অফ স্টর্মসকে এই নামেই ডাকা হয়। যাই হোক, আজকের কথায় ফিরে আসি। যে ব্যক্তি আমার ওপর আক্রমণ করেছে এবং তোমাদের কাছে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে, সে ওই সিরিয়াল কিলারের মালিক। শার্লক, তুমি আগে বলেছিলে যে ডেভিল হয়তো কোনো পশু হতে পারে। ক্লিন হাসল। সে অস্বীকারও করল না, আবার স্বীকারও করল না। কাসলানাও হাত গুটিয়ে চুপ করে রইল। আইসেনগার্ড মাথা নেড়ে হাসল। চিন্তা করো না, আমি পুলিশ নই, কিন্তু জ্ঞান ও প্রজ্ঞার দেবতার অনুসারী হিসেবে আমি ব্যাকলুন্ডে আমার ধর্ম প্রচার করতে পারি না। আমি শুধু তোমাদের মতো কয়েকজনের ওপর ভরসা করতে পারি। আইসেনগার্ড বলতে লাগল, ডেভিল ডগের মালিক একজন সিকোয়েন্স 5-এর এক্সপার্ট। আমি যতদূর জানি, ডেভিল পাথওয়ের সিকোয়েন্স 5 হল ডিজায়ার অ্যাপোস্টল। তারা সবার আবেগ আর ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদের বিপথে পরিচালিত করতে পারে। একজন ডিজায়ার অ্যাপোস্টলের মুখোমুখি হলে নিজের আবেগ খুব বেশি তীব্র হতে দেওয়া যাবে না। কোনো বিশেষ ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা যাবে না, না হলে সে সাথে সাথেই তোমাকে নিয়ন্ত্রণ করে ফেলবে। সে হয়তো তোমার মনের মধ্যে দুর্নীতির বীজ বপন করে দেবে। এর ফলে মানুষ ধীরে ধীরে কলুষিত হয়ে যায় এবং অনেক সমস্যা দেখা দেয়। তারা গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কোনো প্রতিরোধ করতে পারে না। ডিজায়ার অ্যাপোস্টলের ক্ষমতার এটা একটা অংশ। আমি তার সাথে লড়াই করার সময় এই বিষয়গুলো নিশ্চিত করেছি। এটা শুনে ক্লিন হঠাৎ বুঝতে পারল কেন অপরাধী তাদের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল। সে চেয়েছিল আমাদের রাগিয়ে দিতে, যাতে আমাদের আবেগের মধ্যে বড় পরিবর্তন আসে এবং সে আমাদের মনে দুর্নীতির বীজ বপন করতে পারে। এতে তার পরবর্তী আক্রমণগুলো অনেক সহজ হয়ে যেত। ভাগ্যিস আমি অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি। সেই সময় আমি শুধু সতর্ক ছিলাম। স্টুয়ার্ট আর অন্যরা যখন হুমকির চিঠিটা দেখেছিল, তখন তাদের মধ্যে বড় রকমের মানসিক পরিবর্তন হয়েছিল, তাই ডিজায়ার অ্যাপোস্টল তাদের মনে বীজ বপন করতে পেরেছিল। আমরা যদি সময়মতো তাদের শান্ত করতে না পারতাম, তবে নিজেদের মধ্যেই বিশৃঙ্খলা শুরু হতো। এতে অফিসিয়াল বেন্ডারদের পদক্ষেপ নিতে দেরি হতো এবং ডিজায়ার অ্যাপোস্টল সুযোগ পেয়ে যেত। আইসেনগার্ডের বাড়িতে যখন আমি ছিলাম, তখন আমার মনে হচ্ছিল সময় যেন খুব ধীরে চলছে। সেটা কি আমার অতিরিক্ত সতর্কতার ফলে হয়েছিল? ক্লিন মনে মনে নিজেকে ভাগ্যবান মনে করল। আচ্ছা, তার মানে ব্যাপারটা এই কাসলানা যেন অনেক কিছু বুঝতে পারল। আইসেনগার্ড তার কপাল টিপে ধরে বলল, আমি প্রায় তার কবলে পড়ে গিয়েছিলাম, যার ফলে আমি আহত হই। এরপর আমি একটা মিস্টিক্যাল আইটেম ব্যবহার করে ঘরের মধ্যে চোর পুলিশ খেলি। যখন শার্লক ওখানে আসলো, তখনই আমি একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পেলাম। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বেচারা অ্যাসিস্ট্যান্ট নববর্ষের দিন লেনবার্গে ফেরার অপেক্ষায় ছিল। যখন পুলিশ আসলো, আমি সুযোগ বুঝে পালিয়ে গেলাম এবং নদী ব্যবহার করে তাদের ধরাছোঁয়ার বাইরে চলে আসলাম। আইসেনগার্ড যোগ করল। এরপর সে জিজ্ঞেস করল, শার্লক, কাসলানা, তোমরা এই ব্যাপারটা কিভাবে সামলানোর কথা ভাবছ? কিছুক্ষণ নীরব থাকার পর কাসলানা বলল, মিস্টার স্ট্যান্টন, তোমার কোনো পরামর্শ আছে? আইসেনগার্ড বলল, প্রথমত, অফিসিয়াল বেন্ডারদের সুরক্ষা নিতে হবে যাতে ডিজায়ার অ্যাপোস্টল আক্রমণ করার সাহস না পায়, আর আমাদের আশা করতে হবে যেন সে দ্রুত ধরা পড়ে বা মারা যায়। যদি সেটা না হয়, তবে অফিসিয়াল বেন্ডাররা সবসময় আমাদের পাহারা দেবে না। তখন আমাদের হাতে দুটো পথ থাকবে। প্রথমত, নিজেদের পরিচয় বদলে ফেলা এবং পরিবারের সবাইকে নিয়ে অন্য কোথাও চলে যাওয়া, কিন্তু সেখানেও ডিজায়ার অ্যাপোস্টল আমাদের খুঁজে পাবে না এমন কোনো গ্যারান্টি নেই। দ্বিতীয়ত, সরাসরি কোনো অফিসিয়াল সংগঠনের সাথে যুক্ত হওয়া। তাতে আমাদের পরিচয় আর থাকার জায়গা বদলে যাবে এবং সেটা অনেক বেশি নিরাপদ হবে। অফিসিয়াল সংগঠনে যোগ দেব? ক্লিনের কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগল। সে কি তবে 3টে চার্চের অনুসারী হয়ে যাবে? সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আর কোনো উপায় নেই? কাসলানার মুখ দেখে বোঝা যাচ্ছিল না সে কি ভাবছে। আইসেনগার্ড তার পাইপটা ঘষতে ঘষতে বলল, হ্যাঁ, আর একটা উপায় আছে। আমরা সবাই মিলে একটা সুযোগ তৈরি করতে পারি যাতে ওই ডিজায়ার অ্যাপোস্টলকে দ্রুত খুঁজে বের করে আটকে ফেলা যায়। অবশ্যই সবচেয়ে ভালো হবে যদি আমরা তাকে সরাসরি মেরে ফেলতে পারি।